প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর ৩৮ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৩৮, সৃজনশীল প্রশ্ন এক। লক্ষ্য করো, এখানে দুটি চিত্র দেওয়া আছে। চিত্র এক দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্য, চিত্র দুই মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য। প্রথম প্রশ্ন, আত্মসমর্পণ অনুষ্ঠানে মুজিবনগর সরকারের প্রতিনিধি কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, চিত্র এক বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার প্রতিচ্ছবি? সর্বশেষ প্রশ্ন, চিত্র দুই এ উল্লেখিত বাহিনীর কার্যক্রমে কি এদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল? বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আত্মসমর্পণ অনুষ্ঠানে মুজিবনগর সরকারের প্রতিনিধি কে ছিলেন? ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রমনা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ অনুষ্ঠানে মুজিবনগর সরকারের প্রতিনিধি ছিলেন এইচ.এম. কামরুজ্জামান। দ্বিতীয় প্রশ্নটি ছিল, গণহত্যা ধারণাটি ব্যাখ্যা করো। গণ অর্থ জনগণ, আর হত্যা অর্থ নির্বিচারে খুন করা, অর্থাৎ নির্বিচারে মানুষ বা জনগণকে খুন করাই হল গণহত্যা। জাতিসংঘের দৃষ্টিতে গণহত্যা হল একটি জাতি বা ধর্মীয় সম্প্রদায় বা নৃতাত্ত্বিক গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার প্রয়াস। পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের পুরো ৯ মাস জুড়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাত্র থেকে নিরস্ত্র বাঙালিদের উপর হত্যাযজ্ঞ শুরু করে। রাতেই তারা সেনানিবাস, ইপিআর দপ্তর, পুলিশ লাইন্স ও আনসার ব্যারাকে হামলা চালিয়ে বাঙালি সদস্যদের হত্যা ও বন্দী করতে শুরু করে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও তাঁতি বাজার সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে গণহত্যা চালায়। তৃতীয় প্রশ্ন ছিল, চিত্র এক বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার প্রতিচ্ছবি? চিত্র একে দ্বিতীয় বিশ্বযুদ্ধ গণহত্যা চিত্র তুলে ধরা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যা বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের পুরো ৯ মাস জুড়ে যে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই ঘটনার প্রতিচ্ছবি। ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি বাহিনী হত্যাযজ্ঞ শুরু করে। পাকিস্তানি বাহিনী ঢাকা সেনানিবাস, ইপিআর দপ্তর, পুলিশ লাইন্স ও আনসার ব্যারাকে হামলা চালিয়ে বাঙালি সদস্যদের হত্যা শুরু করে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও তাঁতি বাজার সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে গণহত্যা চালায়। পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের পুরো ৯ মাস জুড়ে এদেশের প্রায় ৩০ লক্ষ মানুষকে হত্যা করে। এই হত্যাযজ্ঞ শেষ হয় ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানব সভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংগঠিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল, এই ৬ বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হয়। বেসামরিক জনগণের উপর চালানো নির্বিচারে গণহত্যা, পৃথিবীর ইতিহাসে একমাত্র পারমাণবিক অস্ত্রের প্রয়োগ প্রভৃতি ঘটনার এই যুদ্ধে প্রায় ৫ কোটি থেকে ৮.৫ কোটি মানুষ মৃত্যুবরণ করে। এসব পরিসংখ্যানই এটাই প্রমাণ করে যে এটাই পৃথিবীর ইতিহাসে নৃশংসতম যুদ্ধ। সুতরাং বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যা বাংলাদেশের ইতিহাসের ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী গণহত্যার ঘটনার প্রতিচ্ছবি। সর্বশেষ প্রশ্ন ছিল, চিত্র দুইয়ে উল্লেখিত বাহিনীর কার্যক্রমে কি এদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল? বিশ্লেষণ করো। চিত্র দুইয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য তুলে ধরা হয়েছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযান কার্যক্রমই এদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল। ১৯৭১ সালের ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে কালুরঘাট রেডিও ট্রান্সমিটার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি
27 মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। তারা এই ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে প্রচণ্ড আশা ও উদ্দীপনা সৃষ্টি করে। এরপর থেকেই মুক্তিযুদ্ধ বাস্তব রূপ লাভ করে। পরবর্তীতে মুক্তিযুদ্ধকে সঠিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। এই সরকার যুদ্ধ পরিচালনার জন্য দেশকে 11টি সেক্টরে ভাগ করে এবং সেক্টর ভিত্তিক যুদ্ধ পরিকল্পনা করেন, যার ফলে বাঙালি মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের সাহসের সঙ্গে পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করতে থাকেন। এই আক্রমণকে আরো গতিশীল করতে 1971 সালের 21শে নভেম্বর বাংলাদেশ মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে যৌথ বাহিনী গঠিত হয়। যৌথ বাহিনীর অধীনে ডিসেম্বর থেকে বাংলাদেশের সীমান্ত আক্রমণ জোরালো হয়। মূলত পাকিস্তান বাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের বিপরীতে যৌথ বাহিনী তাদের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম এবং সুনিপুণ রণকৌশল ব্যবহার করে। আকাশপথে যৌথ বাহিনীর বিমান আক্রমণ শুরু হওয়ার পর স্থলপথে বাঙালি মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর উপর গেরিলা হামলা বৃদ্ধি করে। যৌথ বাহিনীর এই মুহুর্মুহু আক্রমণ পাক বাহিনীর রণকৌশল এবং মনোবলকে কাঁপিয়ে দেয়, ফলে ডিসেম্বরের শুরু থেকে বাংলাদেশের এলাকাগুলো শত্রু মুক্ত হতে থাকে। সুতরাং বলা যায় যৌথ বাহিনীর আক্রমণ আমাদের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করেছিল। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।